আইনজীবী তিনি উত্তর দেন। নতুন করে আমার বলবার কোনো প্রয়োজন নেই যে আমাদের পছন্দের আইনজীবী যার কথা আমি বলছি তিনি ব্যারিস্টার মনোয়ার হোসেন। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যে আমাদের ইন্টেনশনটা থাকে সেটা হচ্ছে যে আপনাদের বিভিন্ন ইমিগ্রেশন সংক্রান্ত যে জটিলতা থাকে, আপনারা যে বিভিন্ন বিষয়ে স্টেপ নেবার আগে যদি এই অনুষ্ঠান মারফত কোনো সহায়তা পেয়ে যান, কোনো পরামর্শ উপদেশ পেয়ে যান, সেটা আপনাদের জন্য ভালো এবং ডেফিনেটলি আমাদের কমিউনিটির জন্য একটা অনেক বড় পাওয়া। আপনারা যে কোনো প্রকার প্রশ্নই করতে পারেন, তবে ডেফিনেটলি আমরা প্রথমেই জানতে চাইব স্যারের কাছে যে বর্তমানে এমন নতুন কোনো বিষয় আছে কিনা যেগুলো নিয়ে উনি কোনো স্পেসিফিক পরামর্শ আপনাদেরকে দিতে চান। আপনাদের যে কোনো প্রশ্নের যেই উত্তর সেটা পাবার জন্য আপনাদের ফোন নাম্বার সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর আমি বলে রাখছি 0203-515-5788। আমি চলে আসছি আপনাদের প্রিয় ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যারের কাছে। ওনার যেই অনেক বছরের প্রায় 20 বছরের উপরে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকেই উনি আপনাদেরকে বরাবরের মতো আজকে বিভিন্ন বিষয়ে উপদেশ পরামর্শ এগুলো দিবেন। স্যার, গুড ইভিনিং। আপনারা অলরেডি দেখতে পেয়েছেন যে আমাদের টিভি স্ক্রিনে নাম্বারটা চলে এসেছে। আপনাদের কলের জন্য আমরা অপেক্ষা করব। এছাড়া আমরা আমাদের গতানুগতিক যে বিষয়ে কিছু রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। স্যার, যদি আজকে কোনো নতুন পরিবর্তন, কোনো আপডেট, আইনের স্পেসিফিক কোনো বিষয়ে যদি আলোকপাত করতে চান, এই বিষয়ে আপনি যদি কোনো স্পেসিফিক কোনো ফোকাস দিতে চান, সেটা কোন বিষয়গুলো হতে পারে? কিছু জায়গা তো আমরা আলোচনায় রেখেছি, রাইট টু বোর্ডের একটা জায়গা আমাদের আছেই। থ্যাংক ইউ তৌফিক। গুড ইভিনিং টু এভরিওয়ান। প্রিয় দর্শক, জাস্ট ফর ইউর ইনফরমেশন, as usual we'll take your questions. We focus on immigration, nationality, asylum, all aspects of immigration law, but আপনারা এরপরও যদি কোনো প্রশ্ন থাকে you can feel free to ask any legal matters. So আমি আপডেট অবশ্যই আপনাদের দেব যদি যেগুলো আছে আর কি। তবে তার আগে আমাদের প্রেজেন্টারের নাম হয়তো আপনারা যিনি যেহেতু প্রথমবার এসছেন, যদিও আমরা দীর্ঘদিন ধরে শো করছি, দেখতে পাচ্ছেন না, তার নাম হচ্ছে তৌফিক আহমেদ। হি ইজ অলসো এ কোয়ালিফাইড ব্যারিস্টার এবং উনি তার আরও অন্যান্য পরিচয় আছে যেগুলো আমরা বিভিন্ন সময় অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তীতে জানবো। তৌফিক আহমেদ, তাকে আমি ওয়েলকাম করছি এই শোতে প্রেজেন্টার হিসাবে ফার্স্ট টাইম। এবং আমি যে জিনিসটা আপনারা সবাই জানেন যে ইমিগ্রেশন লটা ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়, অন্য কোনো এরিয়া অফ লতে এত চেঞ্জ আসে না যেটা ইমিগ্রেশন লতে আমরা দেখি। যেটা একটা গভর্নমেন্ট আসে, তারা কয়েকবার বলেন যে তারা যুগান্তর সৃষ্টিকারী একেবারে বিশাল পরিবর্তন নিয়ে আসবেন, একেবারে অনেক ফান্ডামেন্টাল চেঞ্জ নিয়ে আসেন। এগুলো অতীতে আমরা দেখেছি, পয়েন্ট বেস সিস্টেম দেখেছি, তারপরে আবারও কোভিড পূর্ববর্তী, কোভিড পরবর্তী বিভিন্ন চেঞ্জগুলো আমরা দেখেছি। লেবার পার্টির সময় চেঞ্জ দেখেছি, অ্যামনিস্টি দেখেছি, তারপরে ওভারস্টেয়ার স্কিম ফর রেগুলেশন স্কিম ফর ওভারস্টেয়ার্স দেখেছি, তারপরে হিউম্যান রাইটসের বিভিন্ন কেসগুলো, ফ্যামিলি মাইগ্রেশন আমরা দেখেছি, 10 বছরের সিস্টেম দেখেছি, 7 বছরের যে বাচ্চার বেসিসে থাকা এইসব সিস্টেম আনা হয়েছে, ওয়ার্ক পারমিট রিল্যাক্স করা, স্ট্রিক করা, ইত্যাদি ইত্যাদি। একসময় ইংলিশ ল্যাঙ্গুয়েজে করার দরকার ছিল না, সেখানে স্টুডেন্ট ভিসা থেকে শুরু করে ওয়ার্ক পারমিট, তারপরে ফ্যামিলি মাইগ্রেশন সব কিছুতে ইম্পোজ করা হয়েছে, যেটা ফ্যামিলি মাইগ্রেশন ছিলই না, তারপরে এটা ইম্পোজ করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমরা এই ধারাবাহিকতা দেখি যে রিসেন্ট চেঞ্জেস, যেমন 2nd of মার্চ থেকে এই বছরে এসছে যে অ্যাসাইলাম সিকার্সদেরকে, যারা ওই সময়ের পর থেকে বা ওই সময় থেকে অ্যাসাইলাম সিক করবেন, তারা 2.5 বছর পর্যন্ত ভিসা নেবেন। জাস্ট আমরা বলে রাখি যে কথা বলার সময় অবশ্যই এর মধ্যে কোনো কিছু থাকলে প্রেজেন্টার আপনাদের আমার দৃষ্টি আকর্ষণ করবেন, অবশ্যই আমরা উত্তর দেব। আমি আমার আলোচনা স্টপ করে এই ফাঁকে উত্তর দিতে পারবো, আমি কোনো অসুবিধা নেই, কারণ আমাদের দর্শকদের জন্যই কিন্তু যারা প্রশ্ন করেন তাদের জন্যই আমরা অগ্রাধিকার বেশি দিই। তো এর মধ্যে আমি এই কথাগুলি বলছি, এইগুলি বলতে থাকবো বিভিন্ন সময়ে। তবে মানে একবারে আমি যদি সুযোগ না পাই আপনাদের প্রশ্নের উত্তর দিতে এই ফাঁকের মধ্যে যখন গ্যাপ পাবো তখন বলবো, অথবা আমি এখন যতটুকু পারি সুযোগে বলছি।
যে এটা হচ্ছে একটা আপডেট, এটা আপনারা অনেকে হয়তো জানেন না। কাজেই 5 ইয়ার্স লিভ টু রিমেইন দেওয়ার যেটা যেটা ওদের জন্য অ্যাপ্লিকেবল হবে, অ্যাসাইলাম সিকাররা নর্মাল যারা 5 ইয়ার্স পরে পার্মানেন্ট হন, সেটা হচ্ছে যাদেরকে গত যারা গত 2 মার্চ থেকে অ্যাপ্লিকেশন করেছেন অ্যাসাইলামের জন্য, অর্থাৎ যাদের স্ক্রিনিং ইন্টারভিউ স্টার্টিং যে ফার্স্ট ইন্টারভিউ, যাদের সেদিন থেকে রেকর্ড হবে যে অ্যাসাইলাম তারা অ্যাপ্লাই করেছেন, সেদিন থেকে যারা করবেন, এর আগে যারা করেছেন তাদের না, যে সেদিন থেকে যারা করবেন তারা 5 ইয়ার্স রুটে থাকবে না, তাদের 2.5 বছর রুটে দেওয়া হবে এবং 2.5 বছর পর পর তাদের রিভিউ হবে, তারপর তারা এক্সটেনশন দেবে, এরপরে একটা সময় গিয়ে তারা পার্মানেন্ট পাবেন। আর দেখুন এখানে একটা সিস্টেম এসছে গত এই এপ্রিল থেকেই, যে স্যার আমাদের একটা কল এসছে। অবশ্যই কল আমরা নেব। জি, কলার আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্ন? ভালো জি আছেন? ভালো আছেন ভাইয়া? জি জি আলহামদুলিল্লাহ। আমার একটা বাড়ি সেল করছিলাম, যখন মর্গেজ অফার লেটার আইছে, তখন যে তিনজন তাই না আমার আত্মীয়, তখন অ্যারাউন্ড 10,000 হয়েছে শর্টফল ডিপোজিটর। তখন আমার মর্গেজ ব্যালেন্স হইল 35,000, আর তাই মর্গেজ আনতা ব্যাংকের 125,000, আর ডিপোজিট টাইম হয় 53,000, 30,000 আছে, 10,000 শর্টফল হয়েছে। এখন টাইম করে দেবো 10,000 আমার 3 মাসের ভিতরে লাগবে। এখন আমি এটা লিগালি টানতে এটা কনসিডার করতাম পারবো না, আর কনসিডার যদি করিয়া থাকি পাতি যদি তাই আমার কিছু সারা করেন দিতে তাহলে আমি কোনো অ্যাকশন নিতে পারবো না। তখন তো আমার দয়া করে একটু কই যাচ্ছে। এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই বিষয়টা হচ্ছে একটা কনভেন্সিংয়ের প্রশ্ন, যেটা হচ্ছে প্রপার্টি বাইং অ্যান্ড সেলিং। তো প্রপার্টি বাইং সেলিং এটা একটা স্পেশালাইজড এরিয়া, সব লয়ার এটা করে না। তো আপনার জন্য যেটা দরকার হবে এই মুহূর্তে, সেটা হচ্ছে আপনি একজন কনভেন্সিং লয়ারকে আপনি অবশ্যই ইনস্ট্রাকশন দিতে হবে ডিল করার জন্য, যেহেতু আপনি বাইং অ্যান্ড সেলিংয়ের কথা বলছেন, যেহেতু আপনি একটা স্পেসিফিক প্রপার্টি তো আপনি গেছেন এবং আপনি কথা বলছেন, তা নিশ্চয়ই সেখানে লয়ার ইনভলভ আছে। কাজেই সেই লয়ারের অ্যাডভাইসের বাইরে তো আপনি কাজ করতে পারবেন না, এবং আপনার সমস্ত পরিস্থিতি এখানে এইটুকু কথার মধ্যেই এটা ক্লিয়ার হওয়া সম্ভব না। এটা যদি দিতে যাই তাহলে আপনার জন্য এটা আরও জটিলতা আনবে, সেকেন্ড ওপিনিয়ন হিসাবে এটা হয়তো কনফিউশন ক্রিয়েট করবে। সেই জন্য আমি মনে করি আপনি যে কনভিন্সিং সলিসিটরকে আপনি ইনস্ট্রাকশন দিয়েছেন তার কাছ থেকে এটা জেনে নেবেন, অথবা আপনি যদি ইনস্ট্রাকশন দিয়ে না থাকেন, যেহেতু প্রপার্টি আপনার এই বিষয়ে আপনি একজন সলিসিটর ঠিক করবেন কনভিন্সিং জন্য, প্রপার্টি ল যারা বাইং অ্যান্ড সেলিং ডিল করেন। ধন্যবাদ। জি, সেকেন্ড কোনো কলার আছে কিনা? সেকেন্ড কোনো কলার থাকলে আমরা তাদের কাছে যেতে পারি, অথবা আমি আমার আপডেটে আবার চলে যেতে পারি। এখন কোনো কলার নেই আমার। ওকে, ঠিক আছে। আমরা এপ্রিল থেকে যেটা দেখছি যে ই ভিসা ফুল ডিজিটালাইজড করা হয়েছে, ই ভিসা সিস্টেমটাকে, অর্থাৎ একেবারে ভিজিটার যেটা আগে অ্যাপ্লিকেশন করলে কেউ ভিসা পেতেন, এবং সেখানে যে বিগনেটি যেটা দেওয়া হতো, যেটা স্টিকার যেটা বলা হয়, সেই স্টিকারে 6 মাসের ভিসা থাকতো, তারপর মাল্টিপল ভিসা কতদিন থাকবে, 2 বছর না 5 বছর, সেটা সেখানে উল্লেখ থাকতো। তো দিস সিল উইল বি নো মোর দেয়ার, এমনকি তাদের পাসপোর্টও হয়তো তারা দেখবে কিন্তু জমা নেবে না এই যখন বায়োমেট্রিক করতে যাবেন। এটার কারণে এটা একটা ভালো হয়েছে যে অনেকে আবার ট্রাভেল করতে পারেন, 1 মাস 2 মাস ভিসা দিতে দিতে সময় লেগে যায়, তখন এই অসুবিধাতে তার থেকে তারা মুক্ত হচ্ছেন, এবং তাদের এগুলি সব ডিজিটাল, অর্থাৎ অনলাইনে চলে যাবে। তো কাজে এটা অনলাইনে অ্যাকাউন্ট করে তাদেরকে দেখতে হবে সব সময়, এবং সেটা গিয়ে দেখাতে হবে এই ইয়েতে, যখন তারা কোনো ট্রাভেলিং করবেন সেটার জন্য টিকিট করার সময় ইমিগ্রেশনকে দেখাতে হলে সেটা তাদের সিস্টেমে থাকবে, সেটা মোবাইল ফোনের মাধ্যমে সেটা দেখাতে পারবেন, অথবা তারা প্রিন্ট আউট কপিয়ে দেখাতে পারবেন, তারাও ইনস্ট্যান্ট যে কোনো সময় এটা ওই রেফারেন্স নাম্বার দিয়ে তারা দেখতে পারবেন। আপনি জানেন ই ভিসার মাধ্যমে ওয়ার্ক রাইট থেকে শুরু করে অনেক কিছুই চেক করা সম্ভব, নিজের ইমিগ্রেশন স্ট্যাটাস আছে কিনা এটা। তবে একটা কিন্তু মনে রাখতে হবে যে ই ভিসার ক্ষেত্রে যেহেতু ই ভিসা সিস্টেম এসছে, সেই জন্য হয়তো অনেকেই এয়ারপোর্টে বিভিন্ন ধরনের হয়রানির সম্মুখীন হচ্ছেন,
হয়তো তাদের ইনফরমেশন আপডেট হয় না। যারা ইনফরমেশন আপডেট করেনি তাদেরকে আপডেট করে দিতে হবে। আপডেট মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে, যেহেতু আপনার পাসপোর্ট ইত্যাদি চেঞ্জ হতে পারে, আপনি দেখতে হবে আপনার আপ টু ডেট পাসপোর্টটা সেখানে আছে কিনা। এই ভিসার কারণে অনেকগুলো সুবিধা আছে এবং সেগুলো আপনাদের কাজে লাগাতে হবে। কাজে লাগাতে হলে আপনাদেরকে হয়রানি যদি আপনি সম্মুখীন হতে না চান, এয়ারপোর্টে যদি আপনি সময় নষ্ট করতে না চান, তাহলে আপনার টাইম টু টাইম আপনার সমস্ত ইনফরমেশনগুলো আপডেট আছে কিনা আপনি সেটা আপনার সিস্টেমে ঢুকে আপনি জেনে নেবেন। আপনি যদি না পারেন তাহলে আপনার ছেলেমেয়েরা আছে, আপনার বন্ধুবান্ধব আছে, তাদের হেল্প নেবেন। গ্র্যাজুয়েট ভিসা সম্পর্কে আমরা আগেও বলেছি, গ্র্যাজুয়েট ভিসা রুটে আগামী বছর থেকে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের 18 মাস দেওয়া হবে, 2 বছরের জায়গায় বর্তমানে 2 বছর সিস্টেম আছে। তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট 26 মার্চ 2027 থেকে প্রত্যেক সেক্টরেই, প্রায় প্রত্যেক সেক্টরে যারা আইএলআর পাবেন, অ্যাসাইলাম সিকার হিসেবে যারা আইএলআর পান অথবা ডিসক্রিপশন যারা আইএলআর পান, তাদের তো একটা অন্যরকম সিস্টেম আছে। স্পেশালি যারা অ্যাসাইলাম অথবা ইউরোপিয়ান নাগরিক হিসেবে যারা পান, ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার হিসেবে, তাদের জন্য সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা লাইফ ইন দি ইউকে টেস্ট লাগে না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে স্কিল্ড ওয়ার্কার, তারপর 10 বছর রুটে থাকার পরে যারা, কিংবা অন্যান্য ক্ষেত্রে তাদেরকে অবশ্যই ফ্যামিলি রুটে সব কিছুতেই তাদেরকে B2 লেভেল হতে হবে। এবং B2 লেভেলে আগে যেটা B1 লেভেল ছিল শুধুমাত্র স্পিকিং অ্যান্ড লিসেনিং ছিল, এখন সেটা হয়ে যাচ্ছে 4টা কম্পোনেন্টেই সেখানে দিতে হবে এবং এই 4টা কম্পোনেন্টে B2 পাস করতে হবে। এটা প্রায় আইএলস 5.5-এর ইকুইভ্যালেন্ট। সেটা আইএলসে পাস করতে হবে কথা নয়, অন্যান্য কিছু যেটা অ্যাপ্রুভড কোর্স আছে সেটা পাস করে সম্ভব। আর হচ্ছে ফি ইনক্রিজ হয়ে গেছে এর মধ্যে, গত 8 তারিখ থেকে, গত পরশু দিন থেকে ফি ইনক্রিজ হয়েছে। এর মধ্যে যত অ্যাপ্লিকেশনগুলি করা হচ্ছে সবাই একটা ইনক্রিজড ফি, যেটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো ফি বাড়েনি, কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে, কোনো ক্ষেত্রে একেবারে সামান্য বেড়েছে, কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি বেড়েছে। তো এইগুলো আপনারা দেখে শুনে অ্যাপ্লিকেশন করতে হবে। পুরোনো সিস্টেমে ফি দিলে অবশ্য সিস্টেমেও নেবে কিনা সন্দেহ। আর একটা এখানে আরও কতগুলি জিনিস আসছে, যেমন যে ভিসা ব্রেক ক্লজ রুল চালু হয়েছে। যেমন আগে এই ধরনের কিছু কিছু সিস্টেম ছিল র্যান্ডম বেসিস, বাট এখন হয়েছে যেমন আফগানিস্তান, ক্যামেরুন, মায়ানমার অ্যান্ড সুদান, এদের জন্য ধরেন কোনো স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন তারা এখন করতে পারবেন না, কারণ সেখানে এবিউজ হয়েছে। তারপরে যারা আফগানিস্তানের, তারা তো স্কিল ওয়ার্কার অ্যাপ্লিকেশনও করতে পারবেন না ইয়ে থেকে, এই 26শে মার্চ থেকে। তো এই ধরনের দেশ আরও লিস্টেড হতে পারে। কোন দেশের লিস্টেড হয় আমাদের জানা নেই, কিন্তু যদি তারা দেখে যে ওইসব দেশগুলি থেকে ডকুমেন্ট ফ্রড হচ্ছে, ইমিগ্রেশনে বিভিন্ন ধরনের চালবাজি হচ্ছে, প্রতারণা হচ্ছে, এবিউজ করা হচ্ছে, তারা করতে পারে। একসময় আমরা দেখেছি 2007-8-এর দিকে স্টুডেন্ট ভিসা বন্ধ করে দিয়েছিল, নাকি আরেকটু পরে 10-11-র দিকে যখন পয়েন্ট বেস সিস্টেম আসলো, পাকিস্তান এবং বাংলাদেশের সমস্ত স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন বেশ কিছুদিনের জন্য বন্ধ করেছিল। তখন ব্রিটিশ হাই কমিশন অ্যাপ্লিকেশনগুলি করতে হতো। অ্যান্ড স্কিল ওয়ার্কারের জন্য B2 লেভেল, যেটা আগে B1 লেভেল ছিল, সেটা তো 6 জানুয়ারি থেকেই চালু হয়েছে। কাজে এগুলো হচ্ছে কিছু এনফোর্স হয়ে গেছে, কিছু এনফোর্স হবে, সেই সম্পর্কে আপনাদের বললাম। তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মারফত ব্যারিস্টার মনির হোসেন স্যার উনি চেষ্টা করেন যে আপনাদেরকে স্পেশালি ইমিগ্রেশন, সিটিজেনশিপ, ইউকের ইমিগ্রেশন রিলেটেড বিভিন্ন রকম পরামর্শ দেওয়ার জন্য। তো আপনারা নিজেদের কোনো বিষয় হোক, কাছের কোনো মানুষের, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তাদের বিষয়ে যদি কোনো কিছু জানবার থাকে আপনাদের অন দেয়ার বিহাফ, আপনারা স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারছেন। তো স্যার আমি চলে যেতে যাচ্ছি, আরও কিছু স্পেসিফিক কিছু প্রশ্ন আছে আমার। যদি কোনো কল আমরা না পাই সেক্ষেত্রে স্পেসিফিক কোশ্চেনগুলো যাবো আর কি। জি, আমরা তাহলে চলে যাচ্ছি যে বিষয়গুলো আজকে আছে এর ভিতরে। প্রথমে স্যার আমার জায়গাটা হচ্ছে রাইট টু অ্যাবোর্ড নিয়ে, এটা নিয়ে অনেক আলোচনা হয়। সেখানে মানে প্রথম প্রশ্নটা হচ্ছে যে যদি এমন হয় যে একজন আবেদন করেছেন রাইট টু অ্যাবোর্ডের এবং আবেদনটি প্রত্যাখ্যান করেছে হোম অফিস, এক্ষেত্রে অ্যাপিলের কোনো সুযোগ রয়েছে কিনা? Thank you. It's a good question. It's about right of abort. Right of abort applicants. The question is,
if the right to abort application is refused, then what is the remedy, whether there is any right to appeal or not? আমি বলবো there is no right to appeal. There used to be right to appeal before, but there used to be also option for judicial review, but we have got judicial review option is still open. জুডিশিয়াল রিভিউ অপশনটা ছিল এই কারণে, যখন আপিলের রাইট সেখানে আর দেওয়া হয়নি, কারণ আপনারা জানেন 2015-এর পর থেকে সেখানে রাইট অফ আপিলগুলো আস্তে আস্তে তুলে দেওয়া হয়েছে এবং হিউম্যান রাইটসের ক্ষেত্রেই শুধুমাত্র আপিলের রাইট দেওয়া হয়েছে। সেই জন্য এখানে আর ওই রাইট অফ অ্যাবোর্ডের ক্ষেত্রেও আপিলের রাইট চলে যায় অ্যান্টি ক্লেন্সে। তবে আমরা জুডিশিয়াল রিভিউ করতে পারতাম, তবে এখনও জুডিশিয়াল রিভিউ করতে পারবো, তবে এটা জুডিশিয়াল রিভিউ করার আগে সব রেমেডিগুলো আর কোনো অপশন থাকলে সেটাকে শেষ করতে হবে। তো সেটা হচ্ছে এখন বর্তমানে যে সুযোগটা তাদের দেওয়া আছে সেটা হচ্ছে এই উইদিন দ্য অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে, ইমিগ্রেশনের মধ্যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর মতো একটা রিকনসিডারেশন সুযোগ আছে, একটা ফি দিতে হয়, সেটা দিয়ে এই রিকনসিডারেশনের জন্য অ্যাপ্লিকেশন করা যায়। সেটা আউট কান্ট্রি হোক ইন কান্ট্রি হোক, এটা আপনারা করতে পারেন। এইটুকুই হচ্ছে রাইট অফ অ্যাবোর্ডের জন্য সুযোগ। এবং রাইট অফ অ্যাবোর্ড অবশ্যই রাইট অফ অ্যাবোর্ড তাদের জন্য যাদের এই দেশে কোনো ইমিগ্রেশন কন্ট্রোল ছাড়া আসা যাওয়ার এবং থাকার অধিকার আছে, তাদের অধিকারকে তার রাইট অফ অ্যাবোর্ড বলা হয়। হতে পারেন তারা ব্রিটিশ সিটিজেন, হতে পারেন তারা অন্যান্য বিভিন্ন রাইটে এই দেশে আসা যাওয়ার সুযোগ থাকা। এই রাইট অফ অ্যাবোর্ড যাদেরকে দেওয়া হয় তাদেরকে একটা সার্টিফিকেট অফ এন্টাইটেলমেন্ট রাইট অফ অ্যাবোর্ড দেওয়া হয়, সেই ভিত্তিতে দেওয়া হয়। যেমন যারা কমনওয়েলথ সিটিজেনের স্ত্রীরা ছিলেন, ওয়াইফরা ছিলেন, তাদেরকে রাইট অফ অ্যাবোর্ড সার্টিফিকেট এন্টাইটেলমেন্ট দেওয়া হতো, সেটা অবশ্য সার্টিফিকেট এন্টাইটেলমেন্ট বলা হতো। আর এদিকে ব্রিটিশ সিটিজেনের যারা ফ্যামিলি মেম্বার্স কিংবা যারা নিজেরাও বাই বার্থ ব্রিটিশ সিটিজেন, ওই সুবাদে তাদেরকে রাইট অফ অ্যাবোর্ড সার্টিফিকেট ইস্যু করা হয় এবং সেই সুবাদে তাদের বাংলাদেশি হোক, যেই দেশে হোক, সেই ন্যাশনাল পাসপোর্টের উপরেই একটা স্টিকার দেওয়া হতো, সেটা রাইট অফ অ্যাবোর্ড। এখন অবশ্যই সেটা ই ভিসার সিস্টেম করে ফেলা হচ্ছে, সেটা ই ভিসার মাধ্যমেই রাইট অফ অ্যাবোর্ড সার্টিফিকেটটা কনফার্ম করা হচ্ছে। এটা হচ্ছে রাইট অফ অ্যাবোর্ডের সিস্টেম। অবশ্যই রাইট অফ অ্যাবোর্ড নিয়ে আর যদি কোনো প্রশ্ন থাকে আই ক্যান অ্যান্সার। স্যার, যদি সিনারিওটি এরকম হয়, একজন ব্রিটিশ সিটিজেন তিনি ব্রিটিশ সিটিজেন হয়েও রাইট অফ অ্যাবোর্ডের অ্যাপ্লিকেশনের পরিবর্তে সরাসরি ব্রিটিশ পাসপোর্টের জন্য আবেদন করতে পারছেন কিনা? A very good question. Question is whether a person with right of abort still can apply for British passport. Of course, British passport জন্য অ্যাপ্লিকেশন করা যায়। একজন ব্রিটিশ সিটিজেন উনি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন, সেটা অসুবিধা নেই। সে হি or she can apply for British citizenship depending on the circumstances. কিন্তু অবশ্যই একজন ব্রিটিশ নাগরিক হিসাবে জন্মগতভাবে উনি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তবে বিভিন্ন কারণে তারা হয়তো রাইট অফ অ্যাবোর্ড অ্যাপ্লিকেশন করেন। জি, আরেকটা গল্প যদি আমরা এভাবে অ্যাজিউম করি যে কারোর আপনার রাইট অফ অ্যাবোর্ড এবং ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লাই করার চেষ্টা হয়েছে, দুটোই উনি চেষ্টা করেছেন, কিন্তু দুবারই প্রত্যাখ্যিত হয়েছেন। এখন তার আর কি রাস্তা আছে রেমেডি পাওয়ার, বা কীভাবে উনি তার পজিশনটা আনতে পারছেন? আবার প্রথমত কথা হচ্ছে যে অনেকেই রাইট অফ অ্যাবোর্ড অ্যাপ্লিকেশন করেন আবার রাইট অফ এই কারণে যে ব্রিটিশ পাসপোর্টে অনেক সময় ওভারসিজ পোস্টে যদি অ্যাপ্লিকেশন করা হয়, অর্থাৎ HMPO যেটা বলা হয়, হার ম্যাজিস্ট্রেটস পাসপোর্ট অফিস যেটা বলা হয়, সেখানে HMPOতে অ্যাপ্লিকেশন করলে ওই যে বাংলাদেশ থেকে ফর এক্সাম্পল পাকিস্তান থেকে অথবা ইন্ডিয়া থেকে অ্যাপ্লিকেশন করলে সেটা ইট টেক এ কাপল অফ মান্থস, লাইক ইভেন মোর দেন ইয়ার সামটাইমস লাগে। কোথায় কী পরিমাণ অ্যাপ্লিকেশন আছে, কোথায় কত ইনভেস্টিগেশন করতে হয়, ইনকোয়ারি করতে হয়, এটার উপর ডিপেন্ড করে ভেরিফিকেশনের বিষয় আছে। তার খুব ভেরিফিকেশন করে, তারা খুব ভেরিফাই করে এটা তারা রাইট অফ অ্যাবোর্ড ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লিকেশনগুলো দেয়। এবং ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লিকেশনটা আরও অনেক বেশি কড়াকড়ি রাইট অফ অ্যাবোর্ডের চেয়েও। যে এভিডেন্সিয়াল যে কাগজপত্রগুলি যে দিতে হয়, প্রেসাইসলি খুব স্ট্রিক্ট লিস্টেড কাগজপত্রগুলি দিতে হয়, যেগুলো হওয়ার সময় মিট করতে পারে না। ফর এক্সাম্পল
কারো বাবা ব্রিটিশ সিটিজেন ছিলেন, কিন্তু উনি হয়তো অনেক কিছু প্রমাণ করতে পারছেন না। তার হয়তো ওই বাবার পাসপোর্ট হয়তো তিনি জোগাড় করতে পারছেন না, হয়তো বাবা তার মৃত্যুর কালে পাসপোর্টটা কোথায় রেখে গেছেন তারা খুঁজে পাচ্ছেন না, এবং হয়তো তার সাথে ডিএনএ টেস্টও করতে পারছেন না। অনেকগুলো জটিলতার কারণে হয়তো ব্রিটিশ পাসপোর্টটা যে রাইট অফ ব্রিটিশ পাসপোর্ট সেটা এস্টাবলিশ করতে পারেন না। সময় তো একটা বড় ফ্যাক্টর। এই সব কিছু মিলে তখন রাইট অফ অ্যাবাউট অ্যাপ্লিকেশন করেন। রাইট অফ অ্যাবাউট অ্যাপ্লিকেশনটা অনেক সময় খুব ফাস্টার হয়। ফর এক্সাম্পল, ইন বাংলাদেশ 1.5-2 মাসের মধ্যে রাইট অফ অ্যাবাউট অ্যাপ্লিকেশনের ডিসিশন পাওয়া যায়, ওয়ারেজ ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লিকেশন অনেক দেরিতে হয়। তা আবার রাইট অফ অ্যাবাউট করে আসার পরে ইমিডিয়েটলি দে ক্যান অ্যাপ্লাই ফর ব্রিটিশ পাসপোর্ট এই দেশে আসার পরে, এবং সেটা 1.5 মাসের মধ্যে হয়ে যায়। কাজে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম সেখানে বেঁচে যায় বলেই তারা রাইট অফ অ্যাবাউট অ্যাপ্লিকেশনটা করেন। তো এখন কথা হচ্ছে, রাইট অফ অ্যাবাউট অ্যাপ্লিকেশন অনেক সময় দেখা যায় কেউ রাইট অফ অ্যাবাউট অ্যাপ্লিকেশন করার আগে হয়তো ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেছেন। ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে গেছে উইথ স্ট্রিক্ট রিকোয়ারমেন্ট ফর এভিডেন্স, যেটা বলে ডকুমেন্টারি এভিডেন্স, সেটা দিতে পারেনি বলে তখন তারা হয়তো কোনো কারণে রাইট অফ অ্যাবাউট অ্যাপ্লিকেশন করেন। তো রাইট অফ অ্যাবাউট অ্যাপ্লিকেশন করার পর দেখা রাইট অফ অ্যাবাউট অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে গেছে, তখন কী করবেন? দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট টু ডু। অফকোর্স রাইট অফ অ্যাবাউট অ্যাপ্লিকেশন যদি রিফিউজ হয়, পরে আমরা সেটা 90 দিনের মধ্যে সেটা চ্যালেঞ্জ করতে পারি বাই ওয়ে জুডিশিয়াল রিভিউ, যদি অন্য কোনো রাইট না থাকে। তবে রাইট অফ অ্যাবাউট যদি সেখানে যদি রিকনসিডারেশনের রাইটটা দিয়ে থাকে, আমরা রিকনসিডারেশন প্রথম করব। রিকনসিডারেশন না হলে তখন আমরা জুডিশিয়াল রিভিউতে যেতে পারি, এবং জুডিশিয়াল রিভিউতে প্রি অ্যাকশনের মাধ্যমে যেতে পারি। আর যদি সেগুলিও ব্যর্থ হয়ে যায়, তখন অবশ্যই ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে। ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হলে নতুন কোনো ডকুমেন্টেশন লাগবে, সেটা এক্সপার্ট লয়ার হিসাবে অবশ্যই যারা আছেন তারা দে ক্যান অ্যাডভাইস অন ইট, এবং এটা অ্যাডভাইস করে এটা ঠিক করতে হবে যে কোন লাইনে যাবে। আবার কি ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লিকেশন করা হবে, নাকি আবার কোনো রাইট অ্যাবাউটের জন্য অ্যাপ্লিকেশন করবেন। সেটা স্বাভাবিকভাবে আমরা বলতে পারি না যতক্ষণ পর্যন্ত হোল ফাইল না দেখছি, তত ইনডেপথ অ্যানালাইজ না করে, বিশ্লেষণ না করে, পুঙ্খানুপুঙ্খ সমস্ত ডকুমেন্টেশন না দেখার, সাথে করসপন্ডেন্স না দেখে এটাকে চূড়ান্ত কোনো ডিসিশন নেওয়া সম্ভব হয় না। কোনো কোনো সময় আমরা অবশ্যই মানে কনফার্মেশন অফ ন্যাশনালিটি স্ট্যাটাস যেটা বলা হয়, সেটা অ্যাপ্লিকেশন করতে পারি, এবং সেই ন্যাশনালিটি স্ট্যাটাস অ্যাপ্লিকেশন যদি গ্র্যান্ট হয়, তাহলে ইমিডিয়েটলি ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে পারা যায়। তখন আপনাকে রাইট অফ অ্যাবাউট অ্যাপ্লিকেশন করার দরকার হয় না। অনেক সময় দেখা যায় রাইট অফ অ্যাবাউট অ্যাপ্লিকেশন চেয়েও কিংবা ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লিকেশন সরাসরি করাচ্ছেও এনএস অ্যাপ্লিকেশন যেটা হয়, ন্যাশনালিটি স্ট্যাটাস চেক যে অ্যাপ্লিকেশন যেটা আছে, কনফার্মেশন, সেটা ইজিয়ার, সেই মাধ্যমে আমরা করতে পারি। এবং অবশ্যই সেটা যদি না হয়, তখন অল্টারনেটিভ চেষ্টা করতে হবে। এই সব কিছু ডিপেন্ড করে আপনার জেনুইননেস অফ ইউর ক্লেইম বিইং এ ব্রিটিশ সিটিজেন বাই বার্থ, যেটা এটা কতটুকু এভিডেন্স আছে, কতটুকু এভিডেন্সিয়াল স্ট্রেংথ আপনার আছে, সেটার উপরে একজন এক্সপার্ট লয়ার বলতে পারবে যে আপনি এটা নিয়ে প্রসিড করবেন কি করবেন না, এবং অন্য কোনো পথে যাবেন কি না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। খুবই মানে মানুষের জন্য, লে পার্সনের জন্য খুব জটিল বিষয়, কিন্তু আপনি সুন্দর করে জিনিসটাকে এক্সপ্লেন করেছেন। ইট ইজ আওয়ার ডিউটি। আমরা সবসময় চেষ্টা করি সবসময় যারা দর্শকরা আছেন তাদের জন্য সহজভাবে তুলে ধরা, কারণ লিগ্যাল জার্গন দিয়ে তো অনেক কথা বলা যায়, অনেক কথাই লর টার্মে বলা যায়। তখন যাদের জন্য বলছি তারাই যদি না বুঝেন, তাহলে তো আমার এই কথা বলার তো কোনো ফ্রুটফুল হবে না। স্যার, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক আপনারা যারা আছেন যুক্ত থাকবেন, অন্য কোথাও যাচ্ছেন না। আমরা আবার ফিরছি ছোট বিরতির পরে। আপনার নাম্বারটা জানেন অলরেডি, যুক্ত থাকুন, প্রশ্ন করুন, আমরা ফিরছি। ধন্যবাদ।
দর্শক, আবার ফিরে এসেছি আমরা। ধন্যবাদ আপনারা আমাদের সাথে ছিলেন। আমরা আমাদের প্রশ্নে আবার চলে যাব। আমাদের সাথে আছেন আপনাদের প্রিয় ব্যারিস্টার মনোয়ার হোসেন। স্যার, একটা প্রশ্ন যেটা খুবই আশপাশ থেকে শুনি, মানুষজন বলেন, তো ভাবলাম এই প্রশ্নটা আপনাকে একটু করি। মানে যদি এমন হয় যে একটা স্টুডেন্ট অথবা স্কিল ওয়ার্কারে ছিলেন এমন কেউ, কিন্তু এই মুহূর্তে তার কোনো না কোনো কারণে রাইট টু ওয়ার্কটা নেই, তার বৈধ অবস্থানটা এখন আর নেই। এই অবস্থায় অনেকে প্রশ্ন করেন যে সে আমাদের একটা কলার আছে, আমরা এই প্রশ্নে আবার ফিরবো আপনার কাছে। জি, কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম ভাইজান, থ্যাংক ইউ ফর দ্য শো। মনোর ভাইকেও সালাম, খুবই সুন্দর শো হচ্ছে। আমি বিগ ফ্যান অফ মনোর ভাই, ওনার কাছ থেকে আমরা অনেক অ্যাডভাইস পাই। ফার্স্ট অফ অল অনুষ্ঠানটা করার জন্য খুবই ধন্যবাদ। আর আমার একটা ছোট কোশ্চেন ছিল, আপনার বললে কোশ্চেনটা জিজ্ঞেস করবো। জি, অবশ্যই। ওকে, সো বিষয়টা হচ্ছে আমার একজন বন্ধু, তো উনি ইউকেতে ছিলেন, ইউকেতে স্টুডেন্ট ভিসায় ছিলেন। তো উনি হচ্ছে 2018 সালের দিকে পর্তুগালে চলে গেছেন, ওখানে পেপারস বানাইছে, পর্তুগাল থেকে ওনার পেপার হয়ে গেছে, পাসপোর্ট হয়ে গেছে। নাও উনি এখন চাচ্ছে যে ইউকেতে রিটার্ন করার জন্য, ইউকেতে সেটেল করার জন্য। তো যেহেতু সে এক সময় ইউকেতে ছিল স্টুডেন্ট ভিসায়, এবং সে যখন পর্তুগালে গেছে তখন সে আসলে রাইট পথ দিয়ে যায় না, একটু অন্যভাবে ঘুরে গেছে। তো এখন সে যদি ইউকেতে চলে আসতে চায়, সেটেল করতে চায়, এর প্রসিজিয়ারটা কি, বা ওর কোনো প্রবলেম হবে কিনা, এই বিষয়টা আমি কি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, কত বছর আগে ও গেছে? উনি গেছেন হচ্ছে 2017-18 সালের দিকে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এখানে কোনো ধরনের অ্যাসাইলাম করেছিল কিংবা? না, এখানে কোনো অ্যাসাইলাম করে নাই, উনি স্টুডেন্ট ভিসায় ছিল। আচ্ছা, যতদিন ছিলেন ততদিন লিগেল ছিলেন, ঠিক না? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে ওকে। বাট যখন উনি চলে গেছে দেশ থেকে, হয়তো বা ওনার মৃত্যু রিমেইন শেষ হয়ে গেছিল, ও ভিসা শেষ হয়ে গেছিল। এখানে ওভারস্টে হয়েছিল কিনা? এইখানে ওভারস্টে হয়েছিল ভেরি ফিউ ডেজ, মানে এক মাসেরও কম। আচ্ছা, ঠিক আছে, thank you so much. Very good question indeed. The question was whether someone was in this country as a student with a student visa, but he was lawfully always here. Then he left for Portugal, well, maybe not through the proper channel, কিন্তু through agency. এখন কথা হচ্ছে, he then went to Portugal and secured his Portugal passport, was a European passport, obviously with the European rights. And the question is whether can he come back and then settle in this country for the purpose of work and to be settled. আমার কথা হচ্ছে, yes, he or she can. There is no problem, no barrier for your the friend, provided he meets the immigration rule. The immigration rule এটা হচ্ছে কি, because it is post Brexit প্রভিশন নিয়েও আমরা বলছি, কাজে তার অটোমেটিক রাইটটা যে ইউরোপিয়ান সিটিজেন হিসেবে, যেটা আগে ফ্রি মুভমেন্ট ছিল, আইসা পাসপোর্ট নিয়ে সাথে সাথে ঘুরে যেতে পারতো, ওই রাইটটা গত ডিসেম্বর 2020 পর থেকে নেই। কাজেই তাকে এখন আসতে হবে, যদিও এখানে অন অ্যারাইভাল ভিসা নিয়ে চলে আসতে পারে। অর্থাৎ অন অ্যারাইভাল যেটা হয় 6 মান্থসের ভিসা দিয়ে দেয়, কাজে এখানে আসা যাওয়া করতে পারবে। তাকে আগে থেকে ভিসা নিতে হবে না যদি সে ভিজিটের জন্য আসে। আর যদি কোনো ম্যারেজ পারপাস কিংবা ওয়ার্ক পারমিট, ওয়ার্কের পারপাস অথবা ব্যবসার পারপাসে আসে, তাহলে অবশ্যই তাকে এখানে পারমিশন নিয়ে আসতে হবে ব্যবসা প্রতিষ্ঠান করতে হলে। কোম্পানি খুলতে পারবে, কোনো অসুবিধা নাই, যদি তার কোনো ধরনের ইনভলভমেন্ট ডাইরেক্ট সেখানে অ্যাক্টিভিটিস না থাকে, দ্যাটস নট এ প্রবলেম। কিন্তু অ্যাক্টিভ কোনো ধরনের ট্রেডিং করতে গেলে, তাকে রোল প্লে করতে গেলে অবশ্যই তাকে আগে থেকে ভিসা নিয়ে আসতে হবে। এগুলো অনঅ্যারাইভেল হবে না। এটা ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেও বাংলাদেশের একজন সিটিজেন, আমেরিকান একজন সিটিজেন যেভাবে এই দেশে আসবেন সেভাবেই তাকে আসতে হবে। স্পাউস ভিসার ক্ষেত্রেও তাকে সেইভাবে আসতে হবে। এগুলো হচ্ছে তার পথ। আর যেহেতু উনি এখানে তেমন ওভারস্টে করেন নেই, এবং উনি যেহেতু এখানে রুল ব্রেক করেন নেই, তাহলে চলে যেতে পারবে। ওভারস্টের ক্ষেত্রে আমি একটা কথা বলি, আফটার 28 ডেজ পর্যন্ত ওভারস্টেইং ইজ অ্যালাউড। তাও ওই রেস্ট্রিকশনটা নর্মালি তো সেটা 1 বছর 2 বছরের জন্যই সেটা থাকে, এটা বছর পর বছর থাকে না। তারপরেও এটা অ্যাপ্লিকেশন করতে হবে, স্পেশালাইজড হেল্প নিয়ে করতে হবে, যাতে করে কোনো অসুবিধা না, যদি ওই ধরনের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা হয়। আদারওয়াইজ
সে চেষ্টা করতে পারে এদেশে এমনি ভিজিটে আসার জন্য, দ্যাটস নট এ প্রবলেম। বাট সেটেলমেন্ট সেক্ষেত্রে তখন এই অতীতে ইমিগ্রেশন হিস্ট্রি আসবে যে কয়দিন ওভারস্টে করেছে আর কি। তবে এর চেয়ে ব্যাপার হচ্ছে যেহেতু উনি কোনো অ্যাপ্লিকেশন করেন নাই, কোনো ধরনের রিজেকশন নাই, মূল প্রশ্নগুলো থাকে যে তুমি কোনো আইন ভঙ্গ করছো কিনা, কোনো ইয়ে করছো কিনা, কাজে সেক্ষেত্রে যদি কোনো এক্সপ্লেনেশন দরকার হয় বলতে পারে যে হ্যাঁ ফিউ ডেজ আমার ওভারস্টেড ছিল, সোজা সত্য কথা বলতে হবে। আর আদারওয়াইজ যদি যখন মিসগাইড করা হলে, মিসলিড করা হলে হোম অফিস তখন আবার ব্যান করে দিতে পারে, সেটা যে দেশের নাগরিক হোক না কেন সেটা করতে পারে। আশা রাখি আমি আমার যতটুকু পেয়েছি উত্তর দিয়েছি, যেটুকু প্রশ্ন তথ্য দেওয়া আছে ওটার ভিত্তিতে আমরা উত্তরটা দিতে হয়। ধন্যবাদ। স্যার আমি যে প্রশ্নে ছিলাম ওখানে ফিরে আসছি আবার। কেউ এদেশে স্টুডেন্ট হিসেবে ছিল অথবা স্পন্সরশিপে ছিলেন স্কিল ওয়ার্কার হিসাবে, কোনো না কোনো কারণে তার থাকার বৈধতা আর নেই। এখন এমত অবস্থায় সে কী করতে পারে তার লিগ্যালিটি আবার ফিরিয়ে আনতে এদেশে, রাইট টু ওয়ার্ক যদি আবার ফেরত পেতে চায়, বা 3C তো থাকছে না হয়তো, মানে এইসব এক্ষেত্রে সে কী করতে পারে আবার তার লিগ্যালিটি? আসলে এই যে স্কিল্ড ওয়ার্কার, স্টুডেন্ট, এই যে মধ্যখানে ভিসা বন্ধ হয়ে যাওয়া, ইভেন কি এটা ফ্যামিলি মাইগ্রেশনে দেখা যায় অনেকেই ফ্যামিলিগতভাবে বিভিন্ন ধরনের ঘটনা হচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেপারেশন হয়ে যাচ্ছে, স্পন্সর ইজ রিপোর্টিং টু দ্য হোম অফিস, তখন তার ভিসা কাটেল করে দেয় ইত্যাদি ইত্যাদি। তো এখন ধরেন কয়েকটা সিনারিও এখানে থাকতে পারে। যেমন স্কিল ওয়ার্কার যারা, কেউ যদি স্পন্সর লাইসেন্স চলে যায়, কারণ স্পন্সর তার কমপ্লায়েন্স করে নেই ঠিক মতো, তাহলে সেক্ষেত্রে তাকে তো 60 ডেজের টাইম দেওয়া হয়। তবে এটা খুবই একটা গ্রে এরিয়া যে ওয়াই সামওয়ান ক্যানট স্টিল কন্টিনিউ ওয়ার্কিং ফর এটলিস্ট 6 months, তা মানে 60 days। তো 60 days পর্যন্ত তার যদি ভিসায় যদি ওখানে কাটেল করে দেওয়া হয় যে 60 ডেজের 6 মাস পর্যন্ত নিচে থাকলে সাধারণত তারা হাত দেয় না, কিন্তু 6 মাসের উপরে ভিসা থাকলে তাদের নিয়মটা হচ্ছে তাদেরকে 60 days রিডাকশন, 60 days লিমিট করে দেওয়ার টাইম। এই 60 ডেজের মধ্যে তাকে কোনো একটা স্পন্সর নতুন করে বের করতে হবে। স্যার আমরা একটা কলেজ অবশ্যই। জি দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতে পারি? জি স্যার, এই যে একটা ডিক্লেয়ার আইছে জিনিসপত্রের দাম হওয়ায় যুদ্ধের কারণে, এগুলার যে একটা হেল্প করবে ডিডব্লিউপি টা কি, এইটা কিরকম পাওয়া যাবে? ডিডব্লিউ তে কি ফোন করা লাগবে কি না? আমি ইন্ডাস্ট্রিয়াল গ্রেডি আছি। ওয়েল, সেরকম কোনো হেল্পের ব্যাপারে আমার নলেজের মধ্যে নাই এবং আমি এটা নিয়ে অ্যাডভাইস করি না। তবে তারপরেও আপনি ডিডব্লিউপিতে অবশ্যই আপনি ফোন করতে পারেন, আপনি গুগলও সার্চ করতে পারেন। ক্যারেস্টোমার তো বলেছিল যে তারা এরা ইয়ের ব্যাপারে কিছু হেল্প করবে, যেহেতু জনজীবনের ইয়েটা বেড়ে গেছে, কিছু সামান্য কি হেল্প করবে আই এম নট শিওর অ্যাবাউট ইট। আপনি এই অনুষ্ঠানটা ওই জন্য না, এখানে আইনগত কোনো ধরনের অ্যাডভাইস লাগলে সেটা করবেন। ধন্যবাদ। স্যার আপনি স্যার বলছিলেন যে এটা, এই যে স্কিল্ড ওয়ার্কার স্পন্সরশিপ লাইসেন্স যদি উইথড্র হয়ে যায়, অবশ্যই তার যে 60 ডেজের টাইম না দেওয়া পর্যন্ত তারপরও তিনি কিন্তু লিগেল থাকছেন, তার কিন্তু ওয়ার্ক ওই জায়গায় করার সুযোগ থাকে না, যেহেতু তাকে মানে তার স্পন্সরশিপ লাইসেন্স চলে গেছে স্পন্সরের, কিন্তু ওই স্পন্সর আর কোনো ওভারসিজ ওয়ার্কারকে ওখানে কাজে কন্টিনিউ করতে দিতে পারেন না, কাউকে স্পন্সর করতে পারেন না, নট ইভেন ফর এ সিঙ্গেল ডে। দ্যাটস দ্য প্রবলেম। কিন্তু হ্যাঁ, সেখানে স্পন্সরের কতগুলি আবার লিগ্যাল রাইট আছে, সেটা প্রি অ্যাকশন, জুডিশিয়াল রিভিউ, লিগ্যাল চ্যালেঞ্জ করতে পারি আমরা, এবং ইন্টারিম অর্ডার চাইতে পারি হাইকোর্ট থেকে যে তার যতক্ষণ পর্যন্ত তার হোম অফিসের সাথে তার দেন দরবার শেষ হচ্ছে না আইনগত, ততদিন পর্যন্ত তার লাইসেন্সটা বহাল রাখা, যেহেতু ওয়ার্কারদের লাইফের সাথে এটা যুক্ত। কোনো কোনো সময় এটা সিরিয়াসনেস বুঝে কোর্টে এটা ইন্টারিম এটা অত ম্যান্ডেটারি অর্ডার দিতে পারে যে না, এটা লাইসেন্স তার কন্টিনিউ করবে, অথবা স্পন্সর্ড ওয়ার্কার্স ক্যান কন্টিনিউ ওয়ার্কিং আনটিল দ্য ম্যাটার ইজ ডিসপোজড অফ ফাইনালি, এটা বলতে পারে ইন্টারিম।
আরেকটা হচ্ছে এখন তারা চিন্তা করবেন যে তাদের তো ইমিডিয়েট লিগ্যাল অ্যাডভাইস দরকার আছে, যেমন তারা চিন্তা করবেন যে কী করতে হবে। তাদের কাছে একটা অপশন হচ্ছে এখানে যদি তারা কোনো ব্রিটিশ সিটিজেন অথবা এখানে ইউরোপিয়ান সেটেল কেউর সাথে বিয়ে হয়, তাহলে সেই বেসিসে অথবা পার্মানেন্ট রেসিডেন্স আছে তাদের সাথে কোনো বিয়ে শাদী হয়, অথবা তাদের যদি আনম্যারিড পার্টনার থাকে যাদের সাথে 2 ইয়ার্স লিভ টুগেদার হয়ে গেছে, তারা কিন্তু সেই সুবাদে অ্যাপ্লিকেশন করতে পারেন, প্রোভাইডেড অন্যান্য ইমিগ্রেশন রুল যদি মিট করে। আর যদি ইমিগ্রেশন রুল মিট না করে তাহলে এক্সেপশনাল গ্রাউন্ডে তারা অ্যাপ্লিকেশন করতে পারেন। আরেকটা হচ্ছে ধরেন কেউ আরেকটা স্পন্সরের কাছে সুইচ করতে পারে, আরেকটা হচ্ছে স্টুডেন্ট ভিসায় সুইচ করতে পারে যদি তার এবিলিটি থাকে, তার ফান্ডিং থাকে, সব ঠিক থাকে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে বেইল নামে একটা শব্দ আছে, এইটা একটু সমস্যার সৃষ্টি করতে পারে। এটা নিয়ে আমরা কথা বলবো পরে। বেইল দেওয়া হয়েছে কিনা কোনো এটা নিয়ে একটা সমস্যা হতে পারে। আদারওয়াইজ শুড বি অ্যালাউড টু সুইচ টু ডিফারেন্ট ক্যাটাগরি, এগুলি তাদের অপশন থাকে। আবার কেউ ধরেন দেশে ফেরত যেতে পারে না, তারা হয়তো কেউ রিফিউজি স্ট্যাটাস চেয়ে বসেন, কেউ ডিসক্রিপশনারি লিভ টু রিমেইন বাচ্চাদের জন্য, তারপর চিকিৎসা ইত্যাদি বিভিন্ন কারণ চিন্তা করে। স্যার একটু ইন্টারাপ্ট করছে, একটা কল অবশ্যই। জি দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। মোহাম্মদ শফিকুল আলম কুরাইশ বান্দি থেকে। ভালো আছেন নি স্যার? জি আছি ভালো, আপনারা ভালো আছেন? আমি ভালো আছি স্যার। আমি 1997 কলটা বোধহয় ড্রপ হয়ে গেছে, আমরা আলোচনা যেতে পারি। জি অসুবিধা নেই। তারপর আমি যে কথা বলছিলাম, মানে এগুলোর বিভিন্ন ধরনের সুযোগ আছে। যখন এই স্পন্সর লাইসেন্সগুলো উইথড্র হয়ে যায় তখন এইটাই সমস্যা। এবং আমি অনেকেই বলতে শুনি যেটা হচ্ছে একটা এবিউজের পার্ট। যেমন সেটা হচ্ছে ফর এক্সাম্পল অনেকেই কেউ যেটা বলবো হয়তো ওয়ার্ক পারমিট কিনে আসছেন, স্কিল ওয়ার্কার, এখন 20,000 30,000 পাউন্ড দিয়ে হয়তো উনি, এমনকি 40,000 পাউন্ড দিয়ে হয়তো কেয়ারার ভিসা কিনে উনি আসছেন। দেখা হলো ওই স্পন্সর প্রতিষ্ঠানটা হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, অথবা তার লাইসেন্স চলে গেছে। তো এখন কি করবেন? সেক্ষেত্রে আবার কেউ এসে বলে যে ঠিক আছে আপনি আরেকটা ওয়ার্ক পারমিট কিনুন। তাহলে এখন উনি অলরেডি এত পয়সা দিয়ে আসছেন এবং এই পয়সা দেওয়াটাই তো হচ্ছে বেআইনি, নেওয়াটাও বেআইনি। কারণ এখানে ওয়ার্ক পারমিটের সুযোগ করে দিয়েছে এখানে বিজনেসটা করার জন্য, এবং এটার মাধ্যমে যে ইনকামটা হবে সেখানে একটা পার্ট করবে, ওই বিজনেস থেকে ইনকাম জেনারেট হবে সেটা গভর্নমেন্ট পাবে, টোটালি ইউকে ইকোনমির লাভবান হবে। কিন্তু সেখানে চলছে ম্যান পাওয়ার বিজনেস। তো এগুলির কারণে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের যারা মাইগ্রেন্ট ওয়ার্কাররা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন। এই কোম্পানিগুলোতে কাজ পায় না এসে, অথবা এই কোম্পানিগুলো তারা বিভিন্নভাবে বলে যে না তুমি ঠিক আছে কাজ এখানে করতে পারো, না পারো তুমি আরেক জায়গায় 20 আওয়ার্স কাজ করতে পারবে। কিন্তু তারা এটা বলে না যে আইনগতভাবে তার যদি আসল কাজটা ঠিক না থাকে সে আরেক জায়গায় 20 আওয়ার্স কাজ করতে পারে না। তা আমি বলবো যে স্কিল ওয়ার্কার ভিসায় যারা আছেন যাদেরকে অনেকেই মিসলিডিং ইনফরমেশন দিয়ে থাকেন, বলেন যে কেউ যদি স্কিল ওয়ার্কার ভিসা আসেন তাহলে তার মূল যার সাথে কাজ স্পন্সর করা হয়েছে তার সাথে না করতে পারলেও তিনি অন্য জায়গায় 20 আওয়ার্স কাজ করতে পারবেন, চলতে পারবেন। কথাটা ঠিক নয়, কারণ তাকে অবশ্যই দেখতে হবে যে ওই 20 আওয়ার্স কাজ সাপ্লিমেন্টারি ওয়ার্কটা তখনই বৈধ হবে যদি তার আসল যে স্পন্সর তার সাথে তার কাজটা ঠিক থাকে। এখন তার সাথে কাজ ঠিক থাকার জন্য উনি কী করেন, অনেক সময় দেখা যায় সেখানে আসলে কাজ নেই, দেখা যায় সেখানে তাকে বলা হয় যে তুমি ট্যাক্স দিতে হবে 500-700 পাউন্ড তাকে মাসে ট্যাক্সটা দিয়ে তাকে তার ইমিগ্রেশন সিস্টেম রাখতে হয়। কারণ যেহেতু ওই কাজটা যদি না দেখে সে সাপ্লিমেন্টারি কাজ করতে পারছে না। আর এই কাজটা না থাকলে তাহলে হোম অফিস জানার পরে হোম অফিস তাকে কাটেল করে দেবে তার ভিসাটা, তাকে চলে যেতে বলা হবে। কাজেই এখানে দেখা যায় উনি 500-700 যেটাই বাইরে অন্যভাবে ইনকাম করছেন সেটা এখানে দিচ্ছেন, এইভাবে দিয়ে
পরে দেখা যায় এই প্রতিষ্ঠানটাতে যেটাতে উনি এত ট্যাক্সে এতগুলি দিলেন 1 বছর পরে, 6 মাস পরে এই প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেল অথবা তার লাইসেন্স হারিয়ে ফেললো, তাহলে লাভটা কী হলো? ওনার আমও গেল, ছালাও গেল, ওরা কষ্ট অর্জিত, উনি ওই দেশ থেকে আসছেন, বাইরে থেকে আসছেন, সেটাও দিলেন, জমি জমা বিক্রি করে আবার এখানে যত 2-3 বছর কাজ করেছেন যে পয়সাটা সেটাও চলে গেল। পরে দেখা গেলো উনি ইলিগেল হয়ে গেলেন, পরে ওনাকে বলতে হচ্ছে যে উনি অ্যাসাইলাম করবেন, ইত্যাদি করবেন, দেশে যেতে পারবেন না, এই পার্টি করেন, সেই পার্টি করেন। এইগুলো হচ্ছে আমাদের বর্তমানে একটা ড্রামা চলছে এবং প্রচুর মাইগ্রেন্ট এসে এইভাবে ঘুরপাক খাচ্ছে। এগুলো হোম অফিস কিন্তু বুঝে, এই এবিউজটা এগুলি বুঝে বলেই যে যারা ওয়ার্ক পারমিটের নামে স্পন্সর ইত্যাদি নামে ব্যবসা বাণিজ্য করছেন, মানুষকে কষ্ট দিচ্ছে, এগুলির ইম্প্যাক্টটা কি? আজকে ওই যে স্কিল ওয়ার্কার ভিসাটা কঠিন করে দেওয়া হলো, স্কিল ওয়ার্কার ভিসাটায় B2 করে দেওয়া হলো, ইংলিশ বেতন বাড়িয়ে দেওয়া হলো, তারপর লেভেলটা লেভেল 3 থেকে চলে গেল লেভেল 6-এ, যেটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল জব হতে হবে। এগুলি সব কিছু হচ্ছে মাইগ্রেশন সো কল্ড এবিউজের জন্য হয়েছে। এই কয়েকটা কান্ট্রির কথা আমি বললাম, আফগানিস্তান সহ স্কিল ওয়ার্কার ভিসা, স্টুডেন্ট ভিসা বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন? তারা এবিউজ করেছে, তারা সেখানে এই ইমিগ্রেশন যে মাইগ্রেশনের নাম দিয়ে সেখানে ম্যান পাওয়ারের সো কল্ড বিজনেস, হিউম্যান ট্রাফিকের বিজনেস তারা করেছে বলেই আজকে এই অবস্থা। তো ওভারঅল আমার কথা হচ্ছে সবাইকে অ্যালার্ট থাকতে হবে যে স্কিল ওয়ার্কার ভিসা এসে কেউ যেন এখানে স্লেভ হয়ে না যান, এখানে কোনো দাসত্বের শৃঙ্খলে যেন আবদ্ধ না হন। আর কেউ যদি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হন, যদি দেখেন যে এটা আসলেই উনি জানতেন না এই পরিস্থিতির শিকার হয়েছেন, তারা কিন্তু আইনগতভাবে এই জিনিসটা পুলিশে রিপোর্ট করতে পারেন। যারা এই ধরনের দাসত্বের সুযোগ নিয়ে শ্রমিক শোষণের মতো করে অবস্থা করেন, বাধ্য করেন তাদেরকে, মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে, এটাও কিন্তু একটা অ্যারেস্টেবল অফেন্স। এবং অনেক অহরহ হয়েছেন, অনেক স্পন্সর এই ধরনের এই বিরোধের সম্মুখীন হয়েছেন। আমি স্পন্সর যারা এই ধরনের কোনো চান্স আছে তাদের আমি ওয়ার্নিং দিচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে, তারা এই ধরনের আইন বিরোধী যদি কাজ করেন এবং মাইগ্রেন্ট ওয়ার্কারকে যদি তাদের প্রপার পাওনা না দেন এবং তাদেরকে বিভিন্নভাবে ইমিগ্রেশনের কারণে হুমকি ধমকি করেন এবং তাদেরকে বিভিন্নভাবে তার যে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেন, তাহলে তারা তাদের সমস্ত এমপ্লয়মেন্ট রাইট, এটা রিসেন্টলি হোম অফিস আরও বিভিন্নভাবে আইন করে এটা নিশ্চয়তা দিয়েছে, তারা সমস্ত রাইটগুলো তারা এক্সারসাইজ করতে পারবেন। সরকারি হেল্প, পুলিশের হেল্প সব কিছু তারা পাবেন প্রয়োজন হলে। এটুকু তাদের জন্য আমি বলতে পারি এজ এ ম্যাটার অফ, মানে আমার যে ফিলিংস তাদের জন্য অনেকেই, কারণ অনেকেই হয়তো ভালো লাইফের জন্য এখানে আসছেন। এগুলি হচ্ছে ওভারঅল তারা কি করতে পারেন এইসব পরিস্থিতিতে, যদি এবিউজ হন কিংবা যদি তার স্পন্সর লাইসেন্স হারিয়ে ফেলে অথবা তার স্পন্সরশিপ তারা উইথড্র করে, রিভোক করে, কি করতে হবে এগুলো আমি আপনাদের বললাম টোটালি এই কারণে যাতে করে সবাই উপকৃত হন। ধন্যবাদ স্যার। আমরা আজকে সময়সীমার একদম কাছাকাছি শেষ করবার আগে আর কয়েকটা প্রশ্ন যেটা না করলেই না, আপনাকে যেহেতু সুযোগটা পাচ্ছি প্রশ্নগুলো একটু করতে চাচ্ছি। যে এরকম কিছু বিষয় শুনি যে ইমিগ্রেশন বেল যেটা আপনি বলছিলেন, সো এখানে যদি একটু অল্প করে বলেন যে ইমিগ্রেশন বেল কথাটা শুনলেই মানুষ খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, তো আসলে কি খুব বেশি ভীত হওয়ার মতো বিষয়? এটা কি পুলিশ বেলের মতো কোনো বিষয়? মানে বিষয়টা কি আর কি যদি একটু অল্পের বলতেন স্যার প্লিজ। এক সময় বলা হতো টেম্পোরারি অ্যাডমিশন, অর্থাৎ অস্থায়ী থাকার পারমিশন, এই টেম্পোরারি অ্যাডমিশন, এটাকে এখন আবার বেইলও বলা হতো। যদি আমরা কোর্ট থেকে গিয়ে কাউর থেকে বেইল আনতাম, মাইগ্রেন্ট স্টুডেন্ট, স্কিল ওয়ার্কার, অ্যাসাইলাম সিকার অথবা ইলিগেলে আসছে, ভিজিটে আসছে, বিভিন্ন কারণে এয়ারপোর্টে অ্যারেস্ট হয়ে গেল, তাকে যখন আমরা বের করে আনতাম ডিটেনশন থেকে, সেটাকে তখন বলা হয় বেইল, ইমিগ্রেশন বেইল। ইমিগ্রেশন বেইলের পরে এটার পরে যখন ইমিগ্রেশনে ডিপার্টমেন্টে হাজিরা দিতে হতো, রিপোর্টিং করতে হতো, এই রিপোর্টিংটাকে সিস্টেমটাকে বলা হতো টেম্পোরারি অ্যাডমিশন। তো এই এখন সব কিছুকে তারা কনফিউশনগুলোকে ক্লিয়ার করার জন্য তারা বলেছে এত টেম্পোরারি অ্যাডমিশনও না, কারণ টেম্পোরারি অ্যাডমিশন দিলে মনে হয় এখানে থাকার অনুমতি দেওয়া হয়েছে, মানে একটা আশা ভরসা দেওয়া হয়। এই সব কিছু মিলিয়ে তারা এই খেয়াওটিক অবস্থা থেকে মুক্ত করার জন্য তাদের ভাষ্য হচ্ছে তারা এটা টার্মটা ইউজ করছে যে ইমিগ্রেশন বেল। তো ইমিগ্রেশন বেলটা অর্থাৎ কেউ যদি ওভারস্টে হয়ে যায়, কেউ যদি ভিসা শেষ হয়ে যায়, অ্যাপ্লিকেশন করেছে অথবা অ্যাপ্লিকেশন করার পর দেখা যাচ্ছে তার ভিসা রিফিউজ হয়ে গেছে,
যখন রিফিউজ করছে তার আপিলের সুযোগ নেই, তখন তাকে কি করে বলা হয়, তোমাকে বেইল দেওয়া হলো, ইমিগ্রেশন বেইল দেওয়া হলো, তুমি এখন ইমিগ্রেশন বেইল আছো, একটা ফর্মের উপরে তার ছবি সহ এটা ইস্যু করে, তার ডিপেন্ডেন্ট সহ, এবং সেটা নিয়মিতভাবে তাকে রিপোর্টিংয়ের জন্য 1 মাসে না 15 দিন না 2 মাস পরে এটা ওখানে টাইম ডেট এখানে বলে দেওয়া হয় যে কোথায় রিপোর্টিং করতে হবে। এখন অনেকেই টেলিফোন সিস্টেমের মাধ্যমে রিপোর্টিং করেন, না গিয়েও সেখানে এনফোর্সমেন্টে। কাজে এটা একটা সিস্টেম, এটা কোনো পুলিশের বেইল না যে আপনি কোনো অপরাধ করেছেন সেই জন্য আপনাকে বেইল দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইমিগ্রেশনে কোনো ব্যত্যয় ঘটেছে যার জন্য এটা দেওয়া হচ্ছে, যে আপনার কোনো ইরেগুলার হয়ে গেছে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস, সেই জন্য বেইলটা দেওয়া হয়। তবে বেইলের একটা ইম্প্যাক্ট তো আছেই, যেমন অনেকে সুইচিং করতে পারে না, তো ইয়ে থেকে ওই যে ওয়ার্ক পারমিটে, তারপরে স্টুডেন্ট ভিসায়, এগুলি উই ক্যান রিজলভ, লয়ার্স ক্যান রিজলভ স্টিল, এটা কেস টু কেস বেসিস। কোনো কোনো ক্ষেত্রে আমরা এটা চেষ্টা করে অ্যাপ্লিকেশন করে এটা রিমুভ করাতে পারি, যদি অ্যাপ্লিকেশন করার সময়, অরিজিনাল অ্যাপ্লিকেশন করার সময় তার লিভ টু রিমেইন দিয়ে থাকে। এটা অ্যাসাইলাম সিকার হোক, এটা স্টুডেন্ট হোক, এটা স্কিল্ড ওয়ার্কার হোক, যে কোনো ভিসা হোক, অ্যাকসেপ্ট অফকোর্স ভিজিটার্স। আমরা ভিজিটারের ক্ষেত্রেও আর্গু করতে পারি, তবে এটা মোটামুটি যাদের লিগ্যালিটি ছিল, লফুল রেসিডেন্ট ছিল, অ্যাপ্লিকেশন করার জন্য, ফর এক্সাম্পল অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন অথবা অন্য কোনো অ্যাপ্লিকেশন, তখন যে বেইলটা ইম্পোজ করা হয় সেখানে তার ফার্দার সুইচিংয়ের জন্য অন্য কোনো ক্যাটাগরিতে সমস্যা হয় বলেই বেইল শব্দটাকে রিমুভ করতে হয়, সেটা সম্ভব এই আর কি। ধন্যবাদ স্যার, আজকে সময় শেষ হয়ে গিয়েছে আমাদের। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনার সাথে ছিলেন। আজকের এ পর্যন্তই, আমরা আবার দেখা করছি সামনের সপ্তাহে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।